প্রিয় মানুষ তথা প্রিয় অভিনয় শিল্পী এবং কি বলবো বাংলা চলচ্চিত্রের একটি নক্ষত্রের আজ জন্মদিন বলতে পারি। তিনি সবসময় আমাদেরকে উই আর ভেরি ব্লেসড এবং গ্রেসফুল যে উনি প্রত্যেকবার আপনাদের জন্যে আসলে এই স্টুডিও সেটে এসে আমাদের সঙ্গে জন্মদিনের এই আনন্দময় মুহূর্তটি ভাগাভাগি করে নেন। কথা বলছি ওমর সানি। ওমর ভাই, সানি ভাই অনেক অনেক জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি 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 বার্থডে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখে আলহামদুলিল্লাহ। ওকে, যেহেতু ভালোই আছেন, শুরুতে একটা সারপ্রাইজ দিয়ে শুরু করতে চাই। আমাদের আরও সারপ্রাইজ থাকবে নিশ্চয়ই। হাতে মোবাইল নিয়েছে? এটা একটা সারপ্রাইজ আছে, এটা বলছি। আমাদের সঙ্গে একজন বিশেষ মানুষ যুক্ত রয়েছেন এবং আমি আজকে নিজের দায়িত্বেই কাজটি করছি। হ্যালো হ্যালো হ্যালো, আমাদের প্রিয়দর্শিনী শুনতে পাচ্ছেন? মৌসুমী আপু? হ্যাঁ, শুনতে পাচ্ছি। মৌসুমী আপু, ইউ আর একদম অনলাইন। আমি সানিমের সামনে বসে আছি, আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন, সবাই শুনছে। আজকে তোমার জন্মদিন। তোমার সাথে আমি অনেক দিন কাজ করেছি, তারপর আমাদের বিয়ে, সংসার, আমরা দুজনে বাবা মা হয়েছি। সবকিছুর পেছনেই সবচেয়ে সুন্দর বিষয়টা হলো যে যখন তোমার এই দিনটি আসে, যে জন্মদিন, তখন আমার মনে হয় যে এই সব কিছুই বোধহয় অর্থহীন হতো যদি তোমার সাথে আমার দেখা না হতো, যদি তোমার এই সুন্দর জন্মদিনে যদি মার কোল আলো করে তুমি না আসতে, হয়তো আমাদের পরিবারটা আলোকিত হতো না, তোমার ছায়া পেত না। তো এই জন্য আমি কৃতজ্ঞ আল্লাহর কাছে যে তোমাকে আমরা পেয়েছি। তুমি তোমার মায়ের কোল আলো করেছো আর আমাকে সবসময়ের জন্য আগলে রেখেছো। অনেক অনেক ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা, অনেক দোয়া। তুমি এভাবেই আমাদের মাঝে আলোকিত করে সব সময়ের জন্য আমাদের পাশে থাকো, ছায়া হয়ে। আলহামদুলিল্লাহ, অনেক 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 ভালো আছো তুমি এবং আরো ভালো থাকো, এই দোয়া করি। দ্যাটস ভেরি সুইট। থ্যাংক ইউ মৌসুমী আপু, থ্যাংক ইউ। আপনি আমাদের সঙ্গে লাইনে থাকবেন যুক্ত। টেলিভিশনের পর্দায় আমরা আছি, আপনাদের চ্যানেলের পর্দায় তো আছি, দেখতেই পাচ্ছেন। আমি ইমোশনাল হয়ে যাচ্ছি আসলে মৌসুমীর কথা শুনে। ইটস ভেরি সুইট। এই মুহূর্তে ও আমেরিকায় আছে, আমার শাশুড়ি অসুস্থ, আর মোস্ট অবলি আমার মেয়ের পড়াশোনা, তারপরে ও হচ্ছে আমেরিকান পাসপোর্ট ওর। তো একটাই খালি কথা বলেছে যে আমি তোমার সাথে প্রায় 29-30টা বছর একসাথে কাজের ক্ষেত্র এবং কর্মের ক্ষেত্র, দেন আমাদের স্বামী স্ত্রীর বন্ধন। আমার মাটা ভীষণ অসুস্থ, কখন কি হয়ে যায় বলা মুশকিল, তার জন্য তুমি আমাকে একটু ছাড়ো। আমি মায়ের সেবাটা করতে চাই এবং আমার মেয়েটা খুবই আলাভোলা। আমার এক ছেলে এক মেয়ে, আরেকটা মেয়ে আসছে আমার ছেলের বিবাহিত স্ত্রী আয়েশা। তো আমার মেয়েটা ভীষণ আলাভোলা। তো ওকে একা আমেরিকার মতো একটি জায়গায় ছাড়বো, এটা আমি চাচ্ছিলাম না। আর ও তো অনেক আমেরিকান সিটিজেন হওয়ার পরও মনে হয় যে রাস্তা থেকে এ পার থেকে ও পারে যাবে, এটা আমার কাছে বিশ্বাস মনে হয় না। তাই আমি বললাম যে ঠিক আছে, তুমি যাও। আসলেই আমার শাশুড়ির অবস্থা খুব একটা ভালো না, তো ওইটার কারণেই মানে সে অবস্থান করছে। দেন আমার মেয়ে আর আমি বাংলাদেশে আছি, এখানে বিজনেস সব কিছু মিলে ইটস এ ভেরি শর্ট টাইমের মধ্যে আবার যাব, আবার সে আসবে। এইভাবেই আমাদের জীবন আসলে হয় কি যে একটা সময় গিয়ে জীবনের চলার গতিটা সুন্দর রাখার জন্য যদি একটু ব্যত্যয় ঘটে থাকার, অ্যাডজাস্ট করা লাগে, হ্যাঁ, এটাকে নিজেকে মানিয়ে নিতে হয়। আর যদি সম্পর্কটা ভালো থাকে না, দূর থেকেও ভালোবাসা যায়, অবশ্যই যায়। দূর থেকেও জিজ্ঞেস করা যায় যে তুমি কোথায় ছিলা, তোমাকে পাচ্ছি না, আমি তো এখন কি এই বাজার করলাম। তো
তোমার আপু কিন্তু আমাকে এখনো বলে, আমি জানি হ্যাঁ। বাজারে গেলে আমি কি বাজার করবো বলো তো, কাকে এইটা করো, এই মাছ কিনো, এইটা করো। তাহলে তো আমি সেম ডাইরেকশনটাই পাচ্ছি। সো কোনো সমস্যা নেই। আমিও আমার স্ত্রীর জন্য, আমার সন্তানদের জন্য দোয়া চাই। আর মে মাসের এই 6 তারিখটা আমার যেরকম আবেগের, ভালোবাসার একটা মাস, দুঃখের মাসও আমার। আমরা জানি সেটা। কারণ এই মাসেই হচ্ছে 23 তারিখে আমার মা ইন্তেকাল করেছিলেন। আমি সাধারণত এই মাসে কোনো বড় কোনো ফ্যামিলির প্রোগ্রাম রাখি না, আর আগে তাও করতাম না। শুধু সাগর ভাই, আমার পিতৃতুল্য ফরিদ রেজা সাগর ভাই, তার কথা আমি ফেলতে পারি না। আমরা খুব, এই সেটা শুরুতেই বলছিলাম যে আমরা খুব মানে ব্লেসড। এবং আমার মনে হয় যে গত 10 to 15 ইয়ার্সের মধ্যে আমার জন্মদিনের প্রোগ্রাম চ্যানেল আই ছাড়া কোথাও হয়েছে আমার মনে হয় না। ওর কথা আমরা জোর করেছি এখানে হওয়ার জন্য। তুমি তো সেদিন পরপর 3 বার পেলাম মনে হয়। তুমি আমাকে 3 বার পেলা, এর আগে যারা ছিল। কারণ জন্ম লগ্ন থেকে তো আমরা আছি চ্যানেল আইয়ের সাথে। সেই ছোট্ট একটা ঘর থেকে চ্যানেল আই কোন অবধি এসছে, আলহামদুলিল্লাহ। আমিও মনে করি আমি চ্যানেল আইয়ের একটি পরিবার। আর মোস্ট অফলি এই তো, ইয়েস ইউ আর, অবশ্যই ইউ আর ইউর ফ্যামিলি, এবং ফ্যামিলির সঙ্গে আসলে সেলিব্রেট করে মানুষ, সেটাই আপনি করছেন। এবং সানি ভাই, আমরা একটু ইমোশনাল দিকে চলে গেছি, তারপর একটু আনন্দের দিকে আসতে চাই। যে এই দিনটা আসলে যেহেতু আপনার জন্য বিশেষ, ওমর সানি এই দিনের মনের অবস্থা কেমন থাকে আসলে ওভারঅল, ভিতরে কি চিন্তা করে, জন্মদিনে কতটুকু স্পেশাল মনে করে নিজেকে? একটু তো খারাপ লাগছেই, কাছে স্ত্রী নেই, আমার ছেলে নেই, মেয়ে নেই, ছেলের খুব খুব চমৎকার করে উইশ করেছেন। হ্যাঁ, এবং আমি না এটাকে মেনেই নিই। আজকে যেরকম এই চ্যানেল আই আছি, আমার গোলসেন্সের অফিসে যাব, ওখানে তাদের সাথে আমি এনজয় করব। তারপরে আগামী বৃহস্পতিবার দিন আমার মানিকগঞ্জে একটা রেস্টুরেন্ট আছে, শ্বশুরবাড়ির রেস্টুরেন্ট, সেখানে আমার স্টাফরা আছে, এবং যারা আসবে ওদের সাথে আমি খুদের ভাত খাবো। আমি স্পেশালি খুদের ভাত খাবো, তারপরে চেপা শুটকি ভর্তা। এখন কেউ বলে যে এই ওমর সানি এই জন্মদিনের সময় কেক টেক না কেটে এই চেপা শুটকি খুদের ভাত খাবে, গতদিন আমরা মজা করছি। হ্যাঁ, এবং ল্যাটকা খিচুড়ি খাবো। ওয়াও, এই ধরনের এইগুলি গ্রামের। কিন্তু সবাই কিন্তু জানে যে ওমর সানি ভোজন রসিক, এটা কিন্তু সবাই ভক্তরা কিন্তু বলতে পারে, এটা সবাই শরীর দেখে তো বোঝা যায় না, সেটার জন্য কিন্তু আমি আবার পানি খেলেও মোটা হই। সানি ভাই, যে আপনি যখন বাজারে যান, বাজারের ভিডিওটি আপলোড করতেন না, আমরা সবাই ফলো করি, কিন্তু কিভাবে কি কিনছেন আপনি সব কিছু শেয়ার করতেন। এখন করেন কিনা জানি না, তো আগের মতো আর কি, তখন আমরা দেখেছি এটা করেন আপনি। এবং ভোজন রসিক হওয়া তো আসলে আমাদের একটা, কি বলবো, গর্বেরই ব্যাপার আসলে, আমরা খেতে পারি ভালো। রাইট। এই দিনে কি খেতে পছন্দ করেন যদি জিজ্ঞেস করি? আজকে তুমি কি খাওয়াবা সেটা বলো। না, আমি যেটা আপনি চাইলে তো খাওয়া, তুমি তো কেকটা খাওয়াবা অবশ্যই। আরো কিছু খাবেন? এটা তো আপনার বাড়িতে আপনি এসেছেন সানি ভাই, যা কি দুপুরে কি খাওয়াবো? এনিথিং ইউ আস্ক ফর। আমরা ওই যে সাগর ভাই যে খিচুড়িটা খাওয়ায় না, খেলাম, ওইটা অর্ডার হয়ে গেছে, যতক্ষণ অর্ডার হয়ে গেছে বলার সাথে সাথে রুমা কি শুনছে, শুনলেই হয়ে যাবে, সেটা হয়ে যাবে, অসুবিধা নেই। এছাড়া কি খেতে পছন্দ করেন এই দিনে? আমি সাধারণত খুবই ভাত মাছ এই টাইপের। আর এখন তো আশেপাশের থেকে, যেমন আজকে আমার একটা বোন সাথী, ও কিন্তু আমার জন্য খাবার পাঠাবে। আচ্ছা, 3-4 রকমের মাছ, ছোট মাছ, মলা মাছ। যেরকম চিটংয়ে গেলে আমি সাধারণত সাগরের মাছগুলি খাই, তো মাছের প্রতি আমার অনেক দুর্বলতা। সবকিছু মিলেই এনজয় করি। খাবারের প্রতি দুর্বলতা আছে, মানে সব মিলিয়ে কিছুটা, রাইট সানি ভাই। ওকে, আমরা যেহেতু মৌসুমী এত সুন্দরভাবে উইশ করেছেন, আমরা তার একটা গান চালাতে চাই দর্শকদের জন্য, আপনার জন্মদিনে, সবার উদ্দেশ্যে। চালাও। চ্যানেল আর্কাইভ থেকে, চলুন প্রিয় দর্শক, উপভোগ করবো। ও, মোবাইল দিয়ে শুরু হয়েছে, সাবাস। সাউন্ডটা ভালোবাসবে। এদিকে সাউন্ড আসে না? হ্যাঁ, ঠিক আছে।
বাহ, চমৎকার। সানি ভাই, এই গান কতদিন পরে দেখলেন? আসলে আমার গান আর দৃশ্য দেখলে না আমার কাছে ভালো লাগে না। কেন? এই তো এই যে কপালটা কুচকালা, শুনি না কেন, মানে কারণটা কি? আমার না দোষ খুঁজে পাই, কেন আমি এই জায়গাটায় এই এক্সপ্রেশনটা দিলাম, চুলটা এই থাকা উচিত ছিল না, এইভাবে কেন ডেলিভারি দিলাম, এই শার্টটা তো নাও পরলে পারতাম। তার জন্য না আমার কোনো ছবি আজ অবধি পুরো দেখেছি বলে আমার মনে পড়ে না। দুই একটা ছবি হয়তো বা দেখেছি, কিন্তু দোষ খুঁজতে খুঁজতে না শীত ও মানে self-sabotage করে হয়ে যায় এটা একদম করতে করতে আমার জীবন যায়। আচ্ছা, হ্যাঁ, তার জন্য অনেক দোষ খুঁজে পাই আমার ভিতরে, আমি কেন জানি না। এমনিতে মৌসুমী আপুর সঙ্গে যে সিনেমাগুলো করা হয়েছে স্পেশালি, সেগুলো দেখলে কি আলাদা আবেগ তৈরি হয় না এখন, বা হতো কি? ফিলিংস সবার সাথেই আমি কাজ করেছি। মূলত আমি এই জেনারেশনের চম্পা ম্যাডাম থেকে শুরু করে আনটিল শাবনূর, মৌসুমী, লিমা, শাহনাজ, অরুণা বিশ্বাস, আরও সবার সাথেই কাজ করেছি। ইভেন কি অঞ্জু ম্যাডামের সাথেও কাজ করেছি আমি। আর লিজেন্ড যারা আছে, শাবানা আপার সাথে আমি ক্যারেক্টার করেছি, সো ওয়াও ফ্যান্টাস্টিক। আলমগীর সাহেবের সাথে কাজ করেছি, কাঞ্চন ভাইয়ের সাথে কাজ করেছি, মান্না ভাইয়ের সাথেও আমি কাজ করেছি। শুধু একটা ছবি হওয়ার কথা ছিল, আমার আর সাজান ছবিটা, ওইটা আমার আর সালমান একসাথে করার কথা ছিল, কিন্তু সালমানের ব্যত্যয় ঘটলো। পরে কাস্টিংটা চেঞ্জ হয়ে ইলিয়াস কাঞ্চন সাহেব আর রুবেল ভাই হলো। আর সব মিলিয়ে ওভারঅল যেটা আমি চেয়েছি যে ওর আর আমার ভিতর কেমিস্ট্রিটা এক ভালো ছিল। কারণ এই কাজটা করলে এটা হবে, এইটা করলে এইটা হবে, সময় নিয়ে এই কেমিস্ট্রিটা যখনই আমি বিল্ড আপ করতে চাইতাম, ও আমাকে হেল্প করতো, আমি ওকে হেল্প করতাম, তার জন্য একটা ভালো কিছু কাজ করতে পেরেছি। মানে এরকম কি কখনো হয়েছে যে সানি ভাই বাসা থেকে স্ক্রিপ্ট একসঙ্গে পড়তে গিয়েছেন সেটে দুজনে মিলে? না, স্ক্রিপ্ট তো আগে দিত না। আচ্ছা, মানে কোনো কিছু ডিসকাস করেছেন? হ্যাঁ, এটা করতাম। যেরকম ও অনেক খুঁতখুঁতি, আপনিও তো অনেক খুঁতখুঁতি। হ্যাঁ, ড্রেস আপের ব্যাপারে অনেক, আমি একটু, যদিও ওভারঅল আমি একটু মিনিমাইজ করি, কিন্তু মৌসুমী মিনিমাইজ বলতে শব্দ তার জীবনে নাই। অনেক তখন কি ডিসকাস করতাম। আর আগে তো এখনকার শিল্পীদের তো ড্রেস একদম রেডি করা থাকে, আমাদের তো নিজস্ব ড্রেসে আমাদের করতে হতো। আমাদের নিজের ড্রেসগুলি আমাদের ভিতরে ওইটাই ঢুকতোই না যে প্রোডিউসার ডাইরেক্টরের কাছ থেকে কস্টিউম ডিজাইনার বলে কিছু আছে, অনেক ড্রেস নিতে হবে, তারপরে হচ্ছে এই বিষয়গুলি। এখন তো অনেক মানে কুতুব বেড়ে গেছে, কুতুব শব্দটাই বলবো, ঠিক আছে, যে এই কি প্রোডাকশন ডিজাইনার, তারপর হচ্ছে আর্ট ডিজাইনার, অ্যাক্টিং ডিজাইনার, হেয়ার স্টাইলিস্ট, পর এক একজনের এক একটা ডাইরেক্টরশিপ থাকে। তো এত তো দরকার নেই, ডাইরেক্টর তো একজন, ক্যাপ্টেন তো একজন, একটা জাহাজের ক্যাপ্টেন তো একজন। আমরা আবার হতো কি, মানে ডাইরেক্টরকে ফলো করতাম, তা নিজের থেকে কোনো কিছু করার চেষ্টা করতাম না। মাতবরি যে একটা আছে না, মাতবরি করা, এগুলি আমাদের ভিতরে এগুলি ছিল না, ভয় পেতাম। আমি যখন বিকাম এ সুপারস্টার, এই টাইমও ওস্তাদ রাগ করে আসছে, আমি ভয় পেয়ে গেছি, আমি কি চট্টর মারবে নাকি আমারে। এখনকার শিল্পীদের এটা করা যায়? এটা যাবেই না। চেষ্টা করেছি, এবং আমরা হয়েছে কি একসাথে থাকতাম। এখন মনে করো যে 5টা আর্টিস্টের 5টা মেকআপ রুম। সব বরাবরই আপনি কথাটা বলেন যে আমাদের হচ্ছে কি, আমরা একই মেকআপ রুমের মধ্যে না আলাপ করতাম, খাবার খেতাম, বা ডিসকাস করতাম সব কিছু, তারপরে দেন একটা গড়ার কিছু চেষ্টা করতাম। তার জন্য দেখো না, 35-এ দেখা যেত না কি পিকচারাইজ হয়েছে, কিন্তু অসাধারণ কিন্তু কাজগুলি হয়েছে, বের হয়ে আসতো। কিন্তু এখনকার এই টাইমে কিন্তু সেই 35-এর যে কালজয়ী কাজগুলি, যে অল ওভার ওয়ার্ল্ডে, হলিউড বলিউড যে কোনো জায়গায় যে বেরিয়ে এসছে,
এখন কিন্তু তুমি সেই লেভেলে দেখাতে পারবে না। এখন তুমি অনেকেই বলতে পারে যে ভাই আপনারা ওই আমলের কথাই আপনারা দালালি করছেন। তাদের জন্য কি উত্তর দিবেন ভাইয়া? আমি উত্তর দিব যে একটা শাহরুখজি যে কাজটা করেছে, তারপরে অমিতজি যে কাজটি করেছে, রেখাজি কাজটা করেছে, মাধুরী জি কাজটা করেছে, আমাদের বাংলাদেশের শাবানা ম্যাডাম থেকে রোজিনা আপা, অঞ্জনা, সুচরিতা আপা, কাঞ্চন ভাই, সোহেল রানা সাহেব, রুবেল ভাই, আমি, মান্না ভাই, আমরা যে কাজগুলি করেছি এগুলি স্টাডি করো তোমরা। এগুলি স্টাডি করার পরে নিজের উত্তরটা নিজে খুঁজে পাবা। আমাকে গাল দেবার আগে তুমি আগে স্টাডি করো বাবা। স্টাডিটা করলে আমার মনে হয় না আমি গাল খাওয়ার মতো কোনো কাজ করব। এটা আপনি আগেও বলেছেন, পড়াশোনা করতে বলেছেন আগে, তারপরে এসে কথা। হ্যাঁ, স্টাডি করো। স্টাডি মানে যে কোনো সেক্টরে হোক না কেন, তুমি যে এই যে উপস্থাপনা করছো, তোমার স্টাডি লেভেল যদি ভালো না থাকে তুমি আমার সম্পর্কে প্রশ্ন করতে গিয়ে আউলায় ফেলবা। সব ক্ষেত্রেই তাই, সব ক্ষেত্রেই তাই। পড়াশোনাটা একটা ফ্যাক্টর, অ্যান্ড পড়াশোনা করতে গিয়ে যে এডুকেশন ব্যাকগ্রাউন্ডের জন্য সার্টিফিকেট নিতে হবে, নট দ্যাট, আমি সে অর্থে বলছি না। এটি হলো কথা। নলেজ থাকতে হবে। হোয়াট ইউ মিন ইজ, এমনিতে বাসায় কখনো বসে মৌসুমীর সঙ্গে ডিসকাস করা হয় পুরোনো দিনের কথা? স্মৃতিচারণ করেছেন? সময় হয় কিনা আমি জানি না। হ্যাঁ হয়। আমি ইদানিং কিছু সাক্ষাৎকার দেখি পুরোনো আমলের। আমি সেদিন দেখতেছিলাম জসিম ভাইয়ের সাথে আমার কিছু মানে গড়িয়ে চোখের পানি পড়ছিল। মান্না ভাইয়ের সাথে আমার কিছু, কোন একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম, পিকনিকে ছিলাম, এগুলি আমাকে অনেক কষ্ট দেয়। আমি একটা ফ্রেমে দেখলাম যে প্রায় 7-8 জন বসা আমরা, তার মধ্যে থেকে 4-5 জনই নাই। এগুলি খুব বেদনার, আমার খুব কষ্টের জায়গা। আর বিশেষ করে মানে আমি যাদের সাথে কাজ করেছি অনেকেই ইন্তেকাল করেছেন, আমি স্পষ্ট করে তাদের ছবি খুব একটা দেখতে পারেন না, আমার খুব কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। সানি ভাই অনেক আবেগ, এটা সবাই জানে, কম বেশি বলে, আমরা দেখিও তো। মানে এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে সানি ভাই? পুরো আপনার যে ট্রাজেক্টরি জীবনের এই পর্যন্ত আপনি যে এত কাজ করেছেন, পেছনে ফিরলে কি মানে আবেগ বেশি হলে ভালো হতো নাকি ঠিক আছে আবেগ ছিল? না, আমার মনে হয় যে আমি আর্টিস্ট হিসাবে কখনোই ভালো একটা আর্টিস্ট ছিলাম। আপনি নিজেকে সেলফ সাবটাচ করছেন। আমরা না, ঠিক আছে, চেষ্টা করি এখনো। অনেকে আমাকে ম্যাক্সিমাম প্রশ্ন করে আপনি কি চলচ্চিত্র ছেড়ে দিচ্ছেন? ভাই, এই তারকা গঠনের পরে এই প্রশ্নটা দয়া করে আমাকে কেউ করবেন না, আমাকে দয়া করে করবেন না। আপনাদের হাতে পায়ে ধরি, সব কিছু করি। কেন করবেন না জানেন? যে আমি কাজ করতে চাই, ভালো কাজ করতে চাই। আগেও বলেছেন আপনি, আমি ভালো কাজ করতে চাই। ভালো একটা ছবির জন্য আমার সকালও হয়, আবার ভালো একটা ছবির আশায় কিন্তু আমার হাতে যে ছবির অফার আসে না তা না, কিন্তু টেলিমুভি আসে না, কিছু কাজ আসে, কিন্তু না, এটা না ওদের ব্যাড লাক না, আমার ব্যাড লাক। কিন্তু আমি কেন নিতে পারছি না? আমাকে ভালোবেসে কিন্তু অফার দেয় অনেকে, কিন্তু না আমার ব্যাড লাক হয়ে যায় যে কেন আমি নিতে পারছি না। কিন্তু না, আমি একটা ছবি করার, এটা তো ইনসুলিন ভাই, এটা একটা আমার 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 অভিনয় একটা ইনসুলিন, আমার লাগবে, আমি কাজ করতে চাই। সো কাজ করতে গেলে যে আমি সব কাজ আমার করতে হবে তা কিন্তু মানছি না। আমি দরকার নেই, আমি বছরে 1-2টা কাজ করব করার মতো। আবার এও হতে পারে বছরে আমি 20টা কাজ করলাম। আমি কাজের জন্য রেডি, কাজের জন্য শরীর ওয়েট কমাবো, কাজের জন্য ওয়েট বাড়াবো, কাজের জন্য চুল সব কিছু করবো। আমি কাজের জন্য ফ্যান ছাড়া একটা লোকেশনে 12 দিন থাকবো। আমি কাজের জন্য যে কোনো পরিবেশে ভাত খাবো, যা কিছু করবো, আমি সাপের সাথে বসবাস করবো, কিন্তু বাট কাজের জন্য। স্যার ভাই, যদি একটু যদি জানতে চাই মডেলটা আসলে কেমন, সেই কাজটা যেটার জন্য আপনি বসে আছেন, বা যে কাজটা করে আপনি তৃপ্তি পাবেন, সেরকম একটা কাজ? আমার এখন যে বয়স, আমার যে জিনিসটা করে এটি আমি চাচ্ছি, আমাকে আমি বর্তমান যে ওমর সানিটা আছি, এটা কি তুমি কাজে লাগাও, অ্যাজ এ আর্টিস্ট ওমর সানিকে কাজে লাগাও। আমি একটা ছবি আমি ছেড়ে দিয়েছিলাম একটি কথার কারণে। কথাটা হলো, আমাকে অসম্মান করে কথা বলবো না, আমাকে একটা হাই অথরিটি জায়গার থেকে আমাকে বলা হয়েছে যে সানি ভাই, এই ক্যারেক্টারটা আপনি হলেও চলে, আর যে কেউ করলেও
কাজটা হয়। তার মানে যে তাদেরকে নেন আপনি। আমার ক্যারেক্টার, এই যে ক্যারেক্টারটা তুমি ওন করবা, সেটা যদি আমার মতো না হয়, তাহলে কেন করবো? নাইমের মতো না হয়, রুবেল ভাইয়ের মতো না হয়, কিংবা আরেকজনের মতো না হয়, তাহলে তুমি কেন অহেতুক তুমি তাকে নিবা? সম্মান লাগবে, পারিশ্রমিক লাগবে, সবটাই লাগবে, বাট সুন্দর যেন আমাদের চলচ্চিত্রটা উন্নয়নের জন্য যা কিছু করণীয় দরকার, আমার যদি রক্ত, এক ফোঁটা রক্ত যদি মাটিতে ফেলতে হয় আমি তাও ফেলবো, কিন্তু ভালো কাজটা যেন হয়। একদম, দ্যাটস ইট। বাহ, চমৎকার। সানি ভাই, জন্মদিনের দিনে কোনো স্বপ্ন বা কোনো ইচ্ছার কথা বলবেন কিনা, যেটা চান আপনি হোক? আমার অলওয়েজ স্বপ্ন, আমি ছবি ডাইরেকশন দিব। অবশ্য সাগর ভাই আমাকে, এটা আপনি চাইলেই পারেন সানি ভাই, এটা তো পারেন না, কেন সাগর ভাই করছেন আমাকে না? বলেছে, সবসময় বলে যে তুমি ওনার, আমি মনে করি আমার একটা বটগাছ, তো আমার ইচ্ছা হলেই, আমার যখন সময় হবে তখনই আমি কারো কাছে আমি চাইবো আর না চাইবো, সাগর ভাইকে প্রথম বলবো যে আপনি আমার ছবির প্রডিউসার হন। হয়তো উনি নাও হতে পারে, তারপরে দেন অন্য কোনো জায়গায় আমি যাব, বাট এটা আমার একটা স্বপ্ন যে আমি একটি ছবির জন্য ক্যাপ্টেন হতে চাই। নিশ্চয়ই, নিশ্চয়ই সানি ভাই, খুব তাড়াতাড়ি সেটা আপনি করেন, সেটা আমরা জন্মদিনের একটা প্রত্যাশা থাকলো আমাদের পক্ষ থেকে, দর্শকদের হয়ে আমরা বলছি। এবং জন্মদিন মানে তো আসলে কেক তো কাটতে, প্রথম কেকটা তো আমাদের সঙ্গে কাটছেন আপনি নিশ্চয়ই। হ্যাঁ, ও চমৎকার, আমরা তাহলে এবারও জিতেছি। আমি একটু কেকটা কাছে নিয়ে যাই আপনার, যেহেতু আমরা কি বয়সটা বলতে পারবো নাকি? আচ্ছা, কত হলো? আমার বয়স তুমি বলতে পারো 85। জীবনেও না, অসম্ভব। 85 কি করে হয়? এনিওয়েজ ধরে নিচ্ছি 85 বলতে পারো, আবার 87 বলতে পারো। আচ্ছা, ঠিক আছে, বুঝতে আবার পারছি। এই নিচেও না, জিজ্ঞেস করাটা ভুল হয়েছে সানি ভাই, সরি। আসেন, কাটি কেকটা প্লিজ। থ্যাংক ইউ। আমরা একটু আগে হচ্ছে, হ্যাঁ এখানে। আচ্ছা, আমার বয়সটা দরকার নেই, আমার 67 এর জন্য। আচ্ছা, 67 জন, ওকে, গুড ওয়ান। থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক, ভালো রাখুক। থ্যাংক ইউ সানি ভাই, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু সানি ভাই। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সকল স্বপ্ন পূরণ হবে। ঠিক আছে, তুমি তো অনেক শুকাই গেছো, তোমাকে একটু মোটা হতে লাগবে। ওকে, হ্যাঁ, এটা তুমি একটু প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাস, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, থ্যাংক ইউ। আমরা আমাদের প্রিয় সানি ভাইয়ের জন্মদিন সেলিব্রেট করি প্রতিবার, এবারেও করেছি এবং আপনাদের ভালোবাসা পৌঁছে দিলাম তার কাছে। আয়োজনের মধ্যে সবাই ভালো থাকবেন এবং আপনাদেরকে ধন্যবাদ যারা দেখুন আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। সানি ভাই, আপনাকে ধন্যবাদ। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ।